হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অ্যাকাউন্টিংয়ের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে তোমার অ্যাকাউন্টিং পরীক্ষা মিনিমাম 10 মার্কের প্রশ্ন আসবে। টপিকটার নাম কি? টপিকটার নাম বোর্ডে দেখতেই পাচ্ছ। টপিকটার নাম হচ্ছে সম্পদ। সম্পদ ইটসেলফ, এটা লিস্টটা জানা এতটাই বেশি ইম্পর্টেন্ট বিকজ এটা না জানলে তুমি হিসাব সমীকরণে কোনো কিছু পারবে না, জাবেদা পারবে না, আর জাবেদা না পারলে অ্যাকাউন্টিংয়ের বেসিক্যালি কোনো কিছুই করতে পারবে না। তো আজকে আমাদের মেইন বেসিক টার্গেট থাকবে যে এই পুরো সম্পদের লিস্টটাকে ভালো মতো নিজেদের মাথায় সেট করে ফেলা। তো এখান থেকে শুরু করার আগে আমরা শুরু করি অ্যাকাউন্টিংয়ের শুরুটা কোথা থেকে। অ্যাকাউন্টিংয়ের শুরুটা হচ্ছে ঘটনা থেকে। জীবনে যাই ঘটে তাই একটা ঘটনা, আর ঘটনার সাথে যখন টাকার সম্পর্ক থাকে তখন সেটাকে আমরা কি বলি? লেনদেন বলি। তাহলে ভাই সম্পদ বলতে কি বোঝায়? সম্পদ হচ্ছে সেই জিনিসটা যেটা থেকে ভবিষ্যতে কোনো আর্থিক সুবিধা পাওয়া যাবে, সেটাকে আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় কি বলি? সম্পদ বলি। এখন এই সম্পদকে চলন প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায় বেসিক্যালি, একটা স্বল্পমেয়াদী একটা দীর্ঘমেয়াদী। বাট যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করতে যাই তখন সম্পদকে বেসিক্যালি 4টা ক্যাটাগরিতে ভাগ করা যায়: চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর একটা হচ্ছে অলিক সম্পদ। ঠিক আছে, সো আজকে আমরা এই লিস্টের মধ্যে সবগুলোকে নিয়ে আলোচনা করব যাতে করে আমাদের পরীক্ষায় এই পুরো লিস্টের জিনিসটা মাথায় ঢুকে থাকে। এখন এইটা জানার আগে আমাদের ছোট্ট একটা জিনিস জেনে রাখি, যেটা আমরা ভিডিও শেষে আবার জানবো। সেটা হচ্ছে যে সম্পদ এইটা বাড়লে বা বৃদ্ধি পাইলে কি হয়। আমরা একটা জিনিস সিম্পলি মাথায় সেট করে রাখি, সম্পদ বাড়লে বা বৃদ্ধি পাইলে কি করতে হয়? ডেবিট করতে হয়। আর সম্পদ হ্রাস পাইলে বা কমে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। মানে সম্পদ আসছে, তাহলে সম্পদকে আমরা কি করবো? কোন দিকে লিখবো? ডেবিট দিকে বলবো। সম্পদ যদি বৃদ্ধি পায় কোন দিকে লিখবো? ডেবিট দিকে লিখবো। আর সম্পদ যদি হ্রাস পায় বা কমে যায় সম্পদকে কোন দিকে লিখতে হয়? ক্রেডিট দিকে লিখতে হয়। এরপর আমাদের হিসাব সমীকরণটার দিকে যদি একটু তাকাও, এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপটা, যেখানে সম্পদকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে প্রকাশ করি, মানে এ দিয়ে অ্যাসেট বোঝায়। ইকুয়ালস টু দায়, দায় মানে তৃতীয় পক্ষ নিকট দায়বদ্ধতা, এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। আর এরপরে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এখান থেকে কিন্তু তোমার পরীক্ষায় আরও একটা প্রশ্ন আসে, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তখন কিন্তু মূলধনের সাথে আয় যোগ করতে হবে, ব্যয় আর উত্তোলনকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো এই লিস্টটা ভাই কেন দিয়ে রাখছেন আপনি? এই লিস্টটা এই জন্য দিয়ে রাখছি, আমাদের অনেক সময় পরীক্ষায় সমীকরণের প্রভাব দেখাতে বলে। তখন আমাদের যদি জানা থাকে যে কোনগুলো সম্পদ, তাহলে আমরা ইজিলি কোয়েশ্চেন দেখে জাবেদা করে করতে পারবো যে এ বৃদ্ধি নাকি এ হ্রাস পেয়েছে। এই জন্য এই জিনিসটা উপরে দিয়ে রাখছি যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। ওকে, এবার আমরা আসি আমাদের চলতি সম্পদের লিস্টে। চলতি সম্পদের সবার আগে যার নাম আসে সেটা হচ্ছে নগদ বা হাতে নগদ, যেটাকে নগদ তহবিল অনেক সময় বলা হয়, মানে ক্যাশ টাকা। ঠিক আছে, তো চলতি সম্পদ বলতে কি বোঝায়? চলতি সম্পদ বলতে বোঝায় যে সম্পদের মেয়াদ 1 বছরের কম বা 1 বছরের কমে এটাকে অ্যাকচুয়ালি ক্যাশ টাকায় কনভার্ট করা যায়, সেটাকে আমরা কি বলি? চলতি সম্পদ বলি। তো চলতি সম্পদের সবার আগে আসে কে? নগদ টাকা বা নগদ তহবিল বা হাতে নগদ। ঠিক আছে, মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে হাতে ক্যাশ যত টাকা থাকে সেটাকে আমরা কি বলছি? হাতে নগদ বলছি। এটা হচ্ছে সবচেয়ে মানে তারল্য নগদ সম্পদ। ঠিক আছে, তারল্যের ভিতরে সবার আগে থাকে এটা। এরপরে থাকে ব্যাংক জমা, মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংকে যত টাকা জমা আছে সেটাকেও কি বলা হয়? ওই ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ বলা হয়। এরপরে আসে কি? দেনাদার বা প্রাপ্য হিসাব। বাকিতে পণ্য বিক্রয় করলে অথবা বাকিতে সেবা প্রদান করলে যাদের কাছে টাকা পাওয়া যাবে ভবিষ্যতে, তাদেরকেই কি বলা হয়? দেনাদার বা প্রাপ্য হিসাব বলা হয়। এইটাও ব্যবসার জন্য একটা কি সম্পদ? চলতি সম্পদ। এরপর আসে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। সো ধারে বিক্রয় করলে বা ধারে সেবা প্রদান করলে যখন সেটা আসলে মৌখিক কথায় সীমাবদ্ধ থাকে, মানে তুমি যে ওই এলাকার নিচে যে মুদির দোকানটা থেকে বাকিতে জিনিস নিয়ে আসো, ওখানে তো দোকানদার আঙ্কেল বেসিক্যালি তোমার কাছে কোনো সাইন নেয় না। বাট যদি এরকম হয় যে তুমি কারো কাছে বাকিতে কোনো জিনিস কিনতে গেছো, সে তোমাকে একটা দলিলে সাইন নিয়েছে যে আচ্ছা এত পরিমাণ টাকা এত মাস পরে এই লোকটা দিবে, নিচে তোমার সাইন। সো যখনই কিনা একটা লিখিত চুক্তি হয় তখন সেটাকে বলা হয় প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। ঠিক আছে, প্রাপ্য হিসাব আর প্রাপ্য নোটের মধ্যে ডিফারেন্স একটাই, যে প্রাপ্য হিসাব বেসিক্যালি মৌখিক কথা ভিত্তিতে হয়, আর প্রাপ্য নোটটা বা প্রাপ্য বিলটার ক্ষেত্রে হয় যে সেটা একটা লিখিত চুক্তি হয়। ঠিক আছে, বেসিক্যালি দুইটার কনসেপ্ট একই। এরপরে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য হচ্ছে, মনে করো একটা বিজনেসে 200 পিস পণ্য উৎপাদন করছে বা 200 পিস পণ্য ক্রয় করছে, তো সারা বছরে তো এই 200 পিস বিক্রি না হতে পারে। সারা বছরে যত পিস পণ্য অবিকৃত অবস্থায় থেকে যায় একটা ব্যবসা প্রতিষ্ঠানে, সেটাকেই বলা হয় ওই ব্যবসা প্রতিষ্ঠানের ওই পার্টিকুলার ইয়ারে সমাপনী মজুত পণ্য। এটা একটা কি? চলতি সম্পদ। এরপর আছে হচ্ছে অব্যবহৃত মণিহারি। এখানেও কনসেপ্টটা সিমিলার, যে মনে করো একটা ব্যবসা প্রতিষ্ঠান অনেকগুলো কাগজ কলম এই জাতীয় জিনিসপত্র কিনছে। ঠিক আছে, তো আমরা মণিহারি বলতে কি বুঝি?
কাগজ কলম খাতা এই টাইপ জিনিসগুলোকে আমরা কি বলি মণিহারি বলি। সো মণিহারিকে বেসিক্যালি আমরা খরচের মধ্যে লিখি, কিন্তু এই খরচের যে অংশটা অব্যবহৃত থাকে, মনে করো তুমি বাসায় 20 পিস কলম কিনছো বছরের শুরুতে, বছর শেষে দেখলে এখনো 5 পিস কলম অবশিষ্ট আছে, ইউজ করেনি, একদম ব্যবহার করেনি, এটাকেই কি বলা হচ্ছে বিজনেসে অব্যবহৃত মণিহারি বলা হচ্ছে। অব্যবহৃত মণিহারিটাও কি হবে একটা চলতি সম্পদের মধ্যে বসে। এরপর অগ্রিম খরচ, যে কোনো প্রকার অগ্রিম খরচ, মানে তুমি সেবা গ্রহণ করার আগেই টাকা অ্যাডভান্স দিয়ে দিছো, এটাকেই বলা হয় কি অগ্রিম খরচ। অনেক সময় রেস্টুরেন্টে হয় না যে খাবার আগে বিলটা দিয়ে দিতে হয়, তো তুমি যে অ্যাডভান্স টাকা দিয়ে দিছো, বা বাসা ভাড়ার ক্ষেত্রে অ্যাডভান্স টাকা দিয়ে দিতে হয়, তুমি যত টাকা অ্যাডভান্স দিয়ে দিছো এই টাকাটা তোমার জন্য কি অগ্রিম খরচ। আর অগ্রিম খরচ হচ্ছে একটা কি চলতি সম্পদ। এটা কিন্তু খুব ভালো মতো মাথায় রাখবা, যেটা এই জিনিস তোমার ভবিষ্যতে আরো অনেক জায়গায় কাজে লাগবে, ইভেন এটা এমসিকিউ তো অনেকবার আসে। এরপর আসে প্রাপ্য বা বকেয়া আয়, মানে তুমি সেবা প্রদান করে দিছো বাট এখনো টাকা পাও নাই, ধারে পণ্য সেবা মানে টাকা যেটা পাবা, তুমি সেবা প্রদান করছো, তো তুমি তার কাছে এখন পর্যন্ত টাকাটা নেও নি, যেই টাকাটা তুমি পাবা বা প্রাপ্য, প্রাপ্য বা বকেয়া আয়, সেটাই তোমার জন্য কি হবে সম্পদ হবে। তো এখানে প্রাপ্য বিনিয়োগের সুদ হতে পারে, তারপর প্রাপ্য বীমা দাবি হতে পারে, মানে যে কোনো প্রকার প্রাপ্য আয় তোমার জন্য কি হবে চলতি সম্পদ। এখানে একটা কথা আমি মজা করে বলি, যে কোনো জিনিসের আগে বা কোনো জিনিসের নামের আগে প্রাপ্য যুক্ত হলেই বুঝবে সেটা একটা কি চলতি সম্পদ। তোমার নামের আগে প্রাপ্য যুক্ত হলে তুমি কি হবে একটা চলতি সম্পদ হয়ে যাবে। এরপরে চালানি প্রতিনিধি নিকট প্রাপ্য। সো চালানি প্রতিনিধি নিকট প্রাপ্য বলতে বোঝায় যে আমরা যখন চালানি কারবারে পণ্য বিক্রয় করার জন্য দেওয়া হয়, ঠিক আছে, সেক্ষেত্রে চালানি প্রতিনিধি নিকট আমাদের যত টাকা প্রাপ্য থাকে, মানে বেসিক্যালি এইটাও এই প্রাপ্যর মধ্যে চলে আসে, বাট আলাদা করে লিখলাম যাতে করে তোমার পরে দেখলে আইডেন্টিফাই করতে কষ্ট না হয়। চালানি প্রতিনিধি নিকট যত টাকা আমাদের প্রাপ্য অবস্থা থাকে সেটাকে আমাদের কি বলি চলতি সম্পদের মধ্যে বলি। এরপর ভ্যাট চলতি হিসেবে ডেবিট যায়। সো আমরা জানি যদি সিম্পলি চিন্তা করি, ক্রয়ের সময় যখন ভ্যাট থাকে সেই ভ্যাটটাকে আমরা লিখি হচ্ছে ডেবিট দিকে, বিক্রয়ের সময় যখন ভ্যাট থাকে সেই ভ্যাটটাকে আমরা লিখি কোন দিকে ক্রেডিট দিকে। সো যখন এই ডেবিট দিকের ভ্যাটের জেট ক্রেডিট দিকের ভ্যাটের জেট থেকে বড় হবে তখন সেটাকে আমরা বলি ভ্যাট চলতি হিসেবে ডেবিট জেট, ওইটাকে তখন কোন দিকে লিখতে হয় চলতি সম্পদের পাশে লিখতে হয়। আর যখন উল্টা হবে, যখন ক্রেডিট জেট ডেবিট জেট থেকে বড় হবে তখন সেটাকে আমরা বলবো ভ্যাট চলতি হিসেবে ক্রেডিট জেট, তখন সেটা কোথায় বসবে চলতি দায়ের মধ্যে বসবে। ঠিক আছে, এখান থেকে তোমার চালানি প্রতিনিধির নিকট প্রাপ্য এটা একটু নতুন লাগতে পারে, বাট যখন তোমরা আর্থিক বিবরণীতে এটা সমন্বয়টা দেখবা তখন এটা নিয়ে আর কঠিন লাগবে না। ওকে, এবার আমরা আসি স্থায়ী সম্পদের মধ্যে। স্থায়ী সম্পদ সবার আগে কার্নেল মিক্সে আসবাবপত্র, না আমাদের বাসায় কাঠ বাঁশ বেতের তৈরি যে ফার্নিচারসগুলো থাকে সেটাকে আমরা কি বলি অ্যাকাউন্টিংয়ে আসবাবপত্র নামে ডিফাইন করি। এরপর আসছে অফিস সরঞ্জাম, মানে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের তৈরি যে জিনিসগুলো সেগুলোকে আমরা কি বলি অফিস সরঞ্জাম বলি। বাট এখানে বলার আগে একটা জিনিস বলে নিই, চলতি সম্পদের ক্ষেত্রে আমরা মেয়াদকে কি বলছিলাম, এখানে মেয়াদ হচ্ছে 1 বছরের কম, আর স্থায়ী সম্পদের ক্ষেত্রে মেয়াদ হচ্ছে 1 বছরের বেশি। মানে কাঠ বাঁশ বেতের তৈরি যে কোনো জিনিস যেটার মেয়াদ 1 বছরের বেশি সেটাকে আমরা কি বলি আসবাবপত্র বলি। তারপর ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের তৈরি মানে এসি টিভি ফ্রিজ ফ্যান এই জিনিসগুলোকে আমরা কি বলি অফিস সরঞ্জাম নামে, যার সাথে কারেন্টের কানেকশন আছে বা ইলেকট্রিকের কানেকশন আছে সেটাকে আমরা কি বলি অফিস সরঞ্জাম বলি। এরপর যন্ত্রপাতি, যন্ত্রপাতি একটা ব্যবসা প্রতিষ্ঠানে মেশিনস বা যন্ত্রপাতিগুলো থাকে যেটাতে মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদনের কাজ চালু রাখা হয় সেটাকে আমরা কি বলি এই একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থায়ী সম্পদ হিসেবে ডিফাইন করি। তারপরে আসে হচ্ছে ভূমি মানে ল্যান্ড বা জমি, বাট এখানে একটা কথা লেখা আছে নো অবচয়। নো অবচয় দিয়ে ভাই কি বুঝাইছেন, দেখো প্রত্যেকটা স্থায়ী সম্পদ যেটা আছে সেইটার কি হয় অবচয় হয়, মানে ব্যবহারজনিত কারণে ক্ষয়কে আমরা কি বলি অবচয় বলি। মানে তুমি যে মোবাইলটা দিয়ে এখন ক্লাস দেখতেছো, ওই যে মোবাইলটা ব্যবহার করতেছো একটা টাইম পরে যে এটার কাজ করবে না অবশ্যই 2 বছর 3 বছর পরে। সো ব্যবহার করার কারণে একটা স্থায়ী সম্পদের যে ক্ষয় হয় সেটাকে আমরা কি বলি অবচয় বলি। এটাকে আরেকটা নামও আছে অবলোপন বলা হয়। অবলোপনটা কখন বলা হয় অবচয়টা কখন বলা হয় সেটা আমরা একটু পরে যখন অদৃশ্যমান সম্পদ নিয়ে কথা বলবো তখন আলোচনা করব। ওকে, সো প্রত্যেকটা দৃশ্যমান সম্পদের দৃশ্যমান স্থায়ী সম্পদের কি হয় অবচয় হয়, কিন্তু ভূমির কিন্তু কোনো অবচয় হয় না। তার কারণ বেসিক্যালি ভূমির ক্ষতিটা বেসিক্যালি ওভাবে হয় না, ভূমির ক্ষয়টা ওভাবে মেজার করা যায় না। সো ভূমি ছাড়া অন্য সকল স্থায়ী সম্পদের কি আছে অবচয় আছে, মানে কি ব্যবহারজনিত কারণে ক্ষয় আছে। এরপর দালান কোঠা, বুঝতেই পারতেছো বিল্ডিং। মোটরযান মানে ভুম ভুম বাড়ি বাইক বা গাড়ি এই জিনিসটাকে বলা হয় মোটরযান, বা ট্রাকও হতে পারে হোয়াট এভার ইট ইজ। প্যাটেন্ট ট্রেডমার্ক কপিরাইট বা গ্রন্থস্বত্ব,
প্যাটেন্ট হচ্ছে তুমি একটা মেশিন খুবই ইনোভেটিভ একটা মেশিন বানাইছো, এখন তুমি চাও যে তুমি ছাড়া এটার কেউ ব্যবহার করতে পারবে না, বিক্রি করতে পারবে না, ওইটার জন্য যদি তুমি এটাকে প্যাটেন্ট করে নাও, এটা একটা চুক্তি যে তুমি ছাড়া একটা সার্টেন পিরিয়ড অফ টাইম এই তুমি ছাড়া আর কেউ এই জিনিসটা বানাইতে পারবে না। এইটা একটা কি অদৃশ্যমান সম্পদ। ট্রেডমার্ক একটা কি অদৃশ্যমান সম্পদ। কপিরাইট একটা কি অদৃশ্যমান সম্পদ। মানে কপিরাইটের একটা নাম কি, বাংলা নাম হচ্ছে গ্রন্থস্বত্ব, ঠিক আছে। এই কপিরাইটটা করা হয় যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, বই, মানে তারপর হচ্ছে গান, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সিনেমা, ভিডিও, এই জিনিসগুলোর জন্য কি করা হয়, কপিরাইট করা হয়। সো এই প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, ইজারা সম্পত্তিটা বলে নিই, কারণ এটা বললেই আমার অবলোপন পার্টটা বলতে সুবিধা হবে। সো ইজারা সম্পত্তি হচ্ছে যখন তুমি একটা সম্পদ নিজে না কিনে আর একজনের থেকে সম্পদটা লিজ নিতেছো বা ভাড়া নিতেছো, ওই জিনিসটাকে বলা হচ্ছে ইজারা সম্পদ। সো এইটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদের লিস্ট। এই স্থায়ী সম্পদের লিস্টের মধ্যে প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, বেসিক্যালি এই পার্টিকুলার পার্টটা হচ্ছে অদৃশ্যমান সম্পদ, ঠিক আছে। সো দৃশ্যমান সম্পদের যে ক্ষয় হয় সেটাকে আমরা কি বলি, অবচয় বলি। আর এই অদৃশ্যমান সম্পদের যে ক্ষয় হয় বা ক্ষতি, সেটাকে আমরা কি বলি, অবলোপন বলি। আর ইজারা সম্পত্তির ক্ষেত্রেও জিনিসটাকে অবচয় না লিখে কি লেখা হয়, অবলোপন লেখা হয়, এই জন্য এটাকে নিচেই লিখছি। সো এই গেল আমাদের চলতি সম্পদ, এই গেল আমাদের স্থায়ী সম্পদ। এরপর আমাদের অল্প কিছু জিনিস জানতে হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, একটা ব্যবসা প্রতিষ্ঠান যে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে, সেই জিনিসটাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে লিখতে হয় আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে। আর এরপর আসে অলিক সম্পদ, মানে যেগুলো সম্পদ না হয়েও সম্পদের মতো আচরণ করে, সেটাকে আমরা কি বলি, অলিক সম্পদ বলি। তো অলিক সম্পদের মধ্যে কে আসে, বিলম্বিত বিজ্ঞাপন, মানে বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য দিছো, 1 বছরটা তো তোমার খরচ হিসেবে আসতেছে, আর বাকি 4 বছরটা তোমার জন্য কি, বিলম্বিত বিজ্ঞাপন। ওই বিলম্বিত বিজ্ঞাপনটা একটা কোথায় আসবে, অলিক সম্পদের মধ্যে আসবে। প্রাথমিক খরচ, একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার আগে সেট আপ করতে যে ধরনের খরচগুলো হয়, সেই খরচটাকে বলা হয় কি, প্রাথমিক খরচ। এটাও কোথায় আসে, অলিক সম্পদের মধ্যে আসে। এরপর শেয়ার অবহার। শেয়ার অবহারের কনসেপ্টটা একটু নতুন লাগতে পারে তোমার কাছে। শেয়ার অবহারের কনসেপ্টটা হচ্ছে, মনে করো একটা কোম্পানি, মানে শেয়ারের গায়ে মনে করো দাম লেখা আছে 10 টাকা করে, বাট ওই কোম্পানি যদি শেয়ারটা 9 টাকা করে বিক্রি করে, মানে 1 টাকা ডিসকাউন্টে বিক্রি করে, তখন ওই টাকাটাকে বলা হয়, যত টাকা কমে বিক্রি করলো ওই টাকাটাকে বলা হয় কি, শেয়ার অবহার। এখানে আর একটা ছোট এমসিকিউ শিখে রাখি, শেয়ার অবহারের সর্বোচ্চ হার হচ্ছে 10%, মানে এর বেশি শেয়ার অবহার করা বা দেয়া যায় না। সো এরপরে আমরা বেসিক্যালি সম্পদের পুরো লিস্টটা জেনে ফেললাম। এখন সম্পদের যখন পুরো লিস্টটা জেনে ফেললাম, আমরা আরও একটা জিনিস জানা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সম্পদ যখন বৃদ্ধি পায় তখন সম্পদকে কোন দিকে লিখতে হয়, ডেবিট দিকে লিখতে হয়। সম্পদ বৃদ্ধি পাইলে বা সম্পদ আসলে সম্পদকে কোন দিকে লিখতে হয়, ডেবিট দিকে লিখতে হয়। আর সম্পদ চলে গেলে বা কমে গেলে সম্পদকে কোন দিকে লিখতে হয়, ক্রেডিট দিকে লিখতে হয়। সম্পদ আর পণ্যের বেসিক ডিফারেন্স কি, যেটা ব্যবহার করার জন্য কেনা হয়, যেটা থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়, সেটাকে আমরা কি বলি, সম্পদ বলি। আর যেটা বিক্রয় করার জন্য কেনা হয়, সেটাকে আমরা কি বলি, পণ্য বলি। তো জাবেদায় যখনই দেখবা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদকে কোন দিকে লিখবা, ডেবিট দিকে লিখবা। জাবেদায় যখনই দেখবা সম্পদ হ্রাস পাচ্ছে, সম্পদকে কোন দিকে লিখবা, ক্রেডিট দিকে লিখবা। এখন তুমি যদি নাই জানো সম্পদকে, তাহলে কি তুমি এটা করতে পারতা? আই বিলিভ আজকের এই ভিডিওর পর সম্পদের লিস্ট নিয়ে তোমার মাথায় আর কোনো কনফিউশন থাকবে না। সম্পদের পুরো লিস্টটা তোমার মাথায় ফুললি সেট হয়ে গেছে। সো যারা যারা ভিডিওটা দেখেছো, জাস্ট বলো যে ভাইয়া এর বাইরেও তুমি কোনো সম্পদের লিস্ট কি জানো নাকি, কমেন্টে জানো, তাহলে ভাইয়া সেটাও তোমাকে বুঝিয়ে দিবে। এটাও জানাতে পারো যদি কোনো একটা পার্টিকুলার সম্পদ তোমার বুঝতে অসুবিধা হয়, যে ভাইয়া আমি এইটা বুঝি না, আমাকে একটু এইটা আরেকবার বুঝিয়ে দেন, সেটাও তুমি জানাতে পারো কমেন্টে, তাহলে ভাইয়া কমেন্টে তোমাকে সেটা বুঝিয়ে দিবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।